রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রোববার থেকে চালু হচ্ছে ট্রেন চলাচল, তাই চট্টগ্রামে ট্রেন ধোয়া মোছা সহ শুরু হয়েছে নানা কার্যক্রম। ট্রেনের টিকিট বিক্রিতেও সামাজিক দূরত্বের নির্দেশনা মানা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিপরীত চিত্র বাসের ক্ষেত্রে। মালিকরা বলছেন নির্দেশনা মোতাবেক বাস চালাতে লোকসান গুনতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব পুরোপুরি বাস্তবায়ন নিয়েও তাদের শঙ্কা রয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণে বন্দরনগরী চট্টগ্রাম এখন পঞ্চম হটস্পট হিসেবে পরিচিত। এই সময়ে সরকারের সিদ্ধান্ত অনুসারে ট্রেন বাস চালু করতে শুরু হয়েছে নানা কর্মকাণ্ড। 31 মে সকালে চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য রুটে ট্রেন চলবে। এজন্য 30 মে নতুন নিয়মে এবং স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রির ব্যবস্থা নিয়েছে রেল স্টেশন। ব্যবস্থাপক জানান, ট্রেনে করোনা আক্রান্ত রোগীর জন্য আইসোলেশন রুমের ব্যবস্থা থাকবে। তারপর আমরা যাত্রী ঢোকার সময় আমরা জল মাপার জন্য যে মেশিন আমরা নিয়ে রাখছি, বাস চলাচল শুরু করতে বিভিন্ন স্থানে কারিগরি ত্রুটি সারানোর কাজ শুরু হয়েছে। শ্রমিকরা বলছেন, সরকারের সিদ্ধান্তে খুশি তারা। যাত্রী পরিবহনে বিধি মেনে চলা হবে বলেও দাবি করেছেন। সরকার যদি আমাদেরকে 20 জন দেয় 20 জন নিয়ে যাব, 25 জন যদি দেয় 25 জন নিয়ে যাব, কি যাই দেয় আমরা তাই নিতে হবে। তবে বাস মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, দেশের প্রেক্ষাপটে বাসে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন হবে। একই সঙ্গে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। যতখানি চলুক সেটা কিন্তু একটা স্টাফদের সাথে একটা ফিক্সেশন হয়ে যায়। তো সেই জিনিসগুলো আমাদের অর্থনৈতিকভাবে দুটোটা সামঞ্জস্য থাকতে হবে, আদারওয়াইজ আমরা সমস্যায় পড়ে যাবো। এই জিনিসটা সরকার কর্তৃক নির্ধারিত না হলে আমরা সমস্যা পাবো। সচেতন নাগরিকদের মতে, গণপরিবহনে কোনোভাবেই শারীরিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয়। কয়েক গুণ হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। গণপরিবহন শুরু হলে এর ব্যাপকতা, রোগের বিস্তার এত বেশি বৃদ্ধি পাবে যে মৃত্যুহার কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা আন্দাজ করে খুব আতঙ্কিত। 31 মে থেকে চট্টগ্রাম ঢাকা ও চট্টগ্রাম সিলেট রুটে 3টি ট্রেন চলাচল করবে। তালিকায় রয়েছে সোনার বাংলা, সুবর্ণ ও পাহাড়িকা এক্সপ্রেসের নাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যেমনটা দেখছিলেন, চট্টগ্রামে ট্রেন চালু করতে নানা কর্মযজ্ঞ চলছে। রেল স্টেশন এলাকায় আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সঙ্গে। জয়, টিকিট বিক্রি করতে স্বাস্থ্যবিধি মানার কথা জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থই বলছেন যে আগামী রবিবার থেকে কিন্তু আসলে ট্রেন চলাচল শুরু হচ্ছে। 2 মাস 6 দিন পার হচ্ছে আজকে, কিন্তু যে আগামী রবিবার থেকে তারা শুরু করবে ট্রেন চলাচল। একই সাথে যে পরিবহন বলতে, গণপরিবহন বলতে বাসও কিন্তু চলাচল শুরু হবে। তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারছেন, করোনার থাবায় কিন্তু আসলে যে এতদিন ধরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ ছিল, সেই যোগাযোগ ব্যবস্থা কিছুটা হলেও কিন্তু আসলে উন্নত হতে যাচ্ছে রবিবার থেকে। সব মিলিয়ে বলা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সামাজিক দূরত্বের কথা এসেছে। আসলে যে টিকিট বিক্রি হবার কথা রয়েছে আগামীকাল থেকে, আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি 31 তারিখে যে টিকিট, সেই টিকিট কিন্তু আগামীকাল থেকে কিন্তু যাত্রীরা পাবে। কিন্তু যেভাবে আপনি গোল চত্বর দেখছেন, আমরা গোলাকার যেগুলো দেখানোর জন্য চাচ্ছি, সেই গোলাকার করে তারা বৃত্ত করেছে। সেই বৃত্ত, একটি লাল বৃত্ত রয়েছে, একটি হলুদ বৃত্ত রয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাদেরকে দাঁড়িয়ে এই জায়গা থেকে কিন্তু আসলে সামাজিক দূরত্ব মেনে কিন্তু তারা টিকিট বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশেই আছেন রেল স্টেশনের ম্যানেজার রয়েছেন। আমরা জানতে চাচ্ছি রতন কুমার চৌধুরী, আমরা যে প্রস্তুতি আপনাদের, কখন থেকে আপনারা ট্রেন চলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, টিকিট কখন বিক্রি করবেন বলে মনে? ধন্যবাদ। আমরা আগামী 31 তারিখ থেকে ট্রেন চালাবো, এই ব্যাপারে রেল মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা এই সম্পর্কিত এই টিকিট যে চলবে, টিকিট কখন থেকে বিক্রি হবে এখনও পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাই নাই। তবে আমরা যতটুকু জেনেছি, এই একটি ট্রেনে যতগুলি টিকিট থাকে তার অর্ধেক পরিমাণ বিক্রি হবে এবং সেই টিকিটগুলো আবার অনলাইনেই বিক্রি হতে পারে। তবে এটার
আগামীকাল আমরা পূর্ণ একটা আদেশ পাওয়ার পরেই এটা আমরা ভালোভাবে বলতে পারবো যে কিভাবে টিকিটটা বিক্রি হবে। যাই হোক, আমাদের যদি ট্রেন চলে, এই ট্রেন চলার প্রেক্ষিতে আমাদের করণীয় কিছু কাজ আমরা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোল চক্কর আমরা মার্ক করে দিয়েছি জায়গা, যেখানে সামাজিক দূরত্ব মেনটেন করে কাউন্টার থেকে লোকজন টিকিট নেবে। আমরা এই যে এখানে এন্ট্রান্স মানে এখান থেকে ঢুকার পথ করেছি, ওখানেও গোল চত্বর দিছি, ওই বের হওয়ার অধিকারও দিছি। আমরা লোকজনকে যাতে করোনা ভাইরাসে মুক্ত রাখতে পারি, ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি, এই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আমাদের এখানকার যারা স্টাফ তাদের প্রতিদিন আমরা একটা রেজিস্টার মেনটেন করে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর আমাদের হাতে সময় নেই, একটা প্রশ্ন করে আমরা শেষ করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, যদি অনলাইনে টিকিট বিক্রি হয় তাহলে কি কালোবাজারের হাতে যাবে কি? এটা পর্যবেক্ষণের বিষয়। আমরা তো পুরোপুরি অনলাইনে কখনো কোনো সময় এইভাবে বিক্রি করি নাই। এখন ভুলভ্রান্তি হতে পারে, এখন এটা কালোবাজারের কাছে যাবে কিনা আমি এখন পুরোপুরি আপনার কাছে মানে বলতে পারবো না। জি, তদারকি থাকবে, আমাদের পূর্ণভাবে তদারকি থাকবে। ধন্যবাদ আসিফ টিপু, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা যে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি বলছেন কিন্তু আসলে টিকিট বিক্রির জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে বসে আছেন। যদি কিন্তু আসলে যে তাদের যে একটা নির্দেশ আসে যে অনলাইনে বিক্রি হবে নাকি এইভাবে কাউন্টার থেকে বিক্রি হবে, এখনও পর্যন্ত তাদের হাতে সেরকম কোনো নির্দেশ আসেনি। তারা বলছেন যদি অনলাইনে বিক্রি হয় তাহলে অনলাইনে বিক্রি হতে পারে, অথবা কাউন্টার। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এদিকে 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর 31 মে থেকে চালু হচ্ছে বরিশাল ঢাকা নৌরুটের লঞ্চ সার্ভিস। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি নির্দেশনা পালন করতে ভাড়া বাড়াতে চলেছেন লঞ্চ মালিকরা। করোনা সংকটের দোহাই দিয়ে অযৌক্তিকভাবে ভাড়া না বাড়ানোর তাগিদ সুশীল সমাজের। রাহাত খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালে দেশের অন্যতম বড় এই নদীবন্দরের চিত্র 2 মাসের বেশি সময় ধরে এমন কোনো লঞ্চ চলেনি। এমন অবস্থায় সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী 31 মে থেকে চালু হচ্ছে নৌরুট। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, নিশ্চিত করতে হবে শারীরিক দূরত্ব। এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছেন লঞ্চ সংশ্লিষ্টরা। মালিকরা বলছেন সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। এতে ভাড়া বেড়ে যাবে শতভাগ হারে। সামাজিক দূরত্ব মেনটেন করে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা ওইভাবেই পরিচালনা করব এবং ভাড়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে পূর্বের ভাড়া, সেই ভাড়াটা আমাদের বৃদ্ধি করতে হবে। জনগণ চাপে পড়বে না? জনগণ কিছুটা চাপে পড়বে, কিন্তু আমাদের আসলে তো এই পরিচালনা করতে হলে উপায় নেই। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় নেতাদের দাবি, ব্যবসায় টিকে থাকতে হলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক। এছাড়া স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা জরুরি বলেও জানান তারা। মেইনটেনেন্স খরচ প্রচুর বেড়ে গেছে, সমস্ত লঞ্চের জং বেড়ে গেছে, ওগুলো সব ঠিক করতেছি। ইঞ্জিন প্রতিদিন চালাইতেছি। অর্ধেক পরিসরে যাত্রী সেবার জন্য আমাদের পরিচালনা করতে হবে। ডেফিনেটলি ভাড়া বাড়বে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন বিধি মেনে লঞ্চ চালানোর সিদ্ধান্ত ইতিবাচক। তবে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ঠেকাতে প্রশাসনের উচিত যাত্রী প্রতিনিধিদের সাথে বৈঠক করা। লঞ্চ মালিকরা যেন এই মুহূর্তে বেশি করে ভাড়া চাপিয়ে দিয়ে, অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিয়ে যেন করোনার এই দুর্ভোগ এবং দুর্যোগের সময় তারা যেন আরেকটি সমালোচনার সম্মুখীন না হন। স্বাভাবিক অবস্থায় বরিশাল ঢাকা নৌরুটে ডেকের ভাড়া জনপ্রতি 255 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশাল ঢাকা নৌরুটে লঞ্চ চালুর ক্ষেত্রে কিছু বিষয়ে সংকট সৃষ্টির শঙ্কা রয়েছে। বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী রাহাত খানের সঙ্গে। রাহাত, স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনেই লঞ্চ চালু করতে হবে, এক্ষেত্রে মালিকদের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ। যেমনটি বলছিলেন, আসলে স্বাস্থ্যবিধি মেনে নৌযান চালাতে হবে। আসলে আপনি জানেন যে একটি নৌযানে আমরা যেমনটি দেখছি স্বাভাবিক সময় কিংবা ঈদ কোরবানির সময় হাজার হাজার যাত্রী পরিবহন করা হতো, কিন্তু সেখানে যখন স্বাস্থ্যবিধি মানতে হবে অর্থাৎ শারীরিক দূরত্ব, সেখানে কিন্তু অর্ধেকেরও বেশি যাত্রী পরিবহন কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে মালিকদের দাবি সেখানে ভাড়া বাড়ানো কোনো বিকল্প কোনো উপায় নেই, কারণ ব্যবসায় টিকে থাকতে হলে ভাড়া বাড়াতে হবে, কারণ এছাড়া তাদের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়
দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে স্বাস্থ্যবিধি মানতে হলে সরকারের একটি কর্তৃপক্ষের সেখানে ভূমিকা থাকতে হবে। আর যদি যে স্বাস্থ্যবিধি মানতে হয় আগাম টিকিট কেটে লঞ্চে প্রবেশ করাতে হবে। এ নিয়ে কিন্তু একটি লঞ্চ কোম্পানি অর্থাৎ পারাবাদ লঞ্চ কোম্পানি কিন্তু ইতিমধ্যে এটি বেঁকে বসেছে যে না, তার আগাম টিকিট কেটে কিন্তু সেখানে যাত্রী লঞ্চে তোলার ক্ষেত্রে তারা ইতিমধ্যে কিন্তু দ্বিমত পোষণ করেছেন। আমরা একটু কথা বলবো নৌযান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মেসার সালমা শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মঞ্জুরুল হাসান ফেরদৌস। আপনাকে নিউজ 24-এ স্বাগত। ইতিমধ্যে জেনেছেন যে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে 31 তারিখ থেকে আপনাদের নৌযান চলবে বলে আমরা জেনেছি। প্রশ্ন হচ্ছে যে কি করে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা হবে নৌযানে? আমাদের আজকে বিআইডব্লিউডির চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে মালিক সমিতির একটা মিটিং আছে, এখন চলতেছে, 4টায় দেওয়ার কথা। আমি ঢাকা যেতে পারি নাই, আমার সব ভাইরা ওখানে গিয়েছেন। সবচেয়ে বড় কথা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে আমাদের জাহাজে আমরা যে যাত্রী পরিবহন সেবায় যে আমরা নিয়োজিত থাকব, এই স্বাস্থ্য স্বল্প পরিসরের কথা বলতো আমার যাত্রী সেবা যদি থাকে 1600 যাত্রী, আমার 50% যাত্রী অথবা 40% যাত্রী আমাদের কমাই দিতে হবে। এই কমাই দিতে হলে আমরা তো লঞ্চটা চালাই হলো তেল দিয়ে, আমাদের মূল জিনিস হলো তেল দিয়ে যদি জাহাজ পরিচালনা হয় আমাদের প্রত্যেকটা যাত্রীর যে পয়সা আমরা পাবো সেখানে আমার 50% টাকা আসবে। এখানে আমরা এত বড় জাহাজ আমরা এইভাবে যাত্রী সেবা করতে পারবো না। যদি আমাদের ভাড়াটা যদি দ্বিগুণ করা হয়, এটা আমাদের দাবি থাকবে, দ্বিগুণ করলে আমরা স্বাস্থ্য নীতি মাইনা আমরা চালাইতে পারবো। তবে প্রশাসনের আমাদের সাহায্য না করলে আমাদের পক্ষে সম্ভব না যাত্রীদের সাথে জোরাজুরি কইরা। যেমন দেখেন ঢাকা বরিশাল রুটে যখন ঈদের সময় আপনার সমস্ত গণপরিবহন বন্ধ ছিল, গার্মেন্টসের লোক বাড়ি ফিরছে, আবার ঢাকা চলে গেছে, তখন হাজার হাজার লাখ লাখ লোক মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি নামেই না চলছে, এটা কিন্তু আপনাকে একটু প্রশ্ন করি যে যদি ভাড়া দ্বিগুণ বাড়ে তাহলে জনগণকে একটি চাপে ফেলা হলো কিনা? না, চাপে ফেলা হবে না। বাড়তি পয়সা কিছুদিনের জন্য তো স্যাক্রিফাইস করতে হবে। আমরাও তো 3 মাস পর্যন্ত আমরা স্যাক্রিফাইস করতেছি দেশের জন্য, সবাইকে নিয়েই তো আমরা বাঁচতে হবে। স্বাস্থ্যবিধিটা মূলত দেখবে কি লঞ্চে? আপনারা কি দেখতে পাবেন? আমরা যতটুকু পারবো বাকিটুকু করতে হবে প্রশাসনিক কর্মকর্তা। পরামর্শ ছিল আপনার একটা পরামর্শ ছিল গতকালকে স্বাস্থ্যবিধি মানাতে আগাম টিকিট কাটা, সে বিষয়টা আগাম টিকিট যদি কাটি তাহলে আমরা সুন্দর শৃঙ্খলা ভাবে মানুষকে দূরত্ব দূরে দূরে বসাইতে পারবো। এটি আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর সময় আমাদের হাতে সময় নেই। আসিফ, আপনি শুনছিলেন যে মালিকরা বলছেন যে আগাম টিকিট কেটে লঞ্চে তোলা হলে শৃঙ্খলা বা স্বাস্থ্যবিধি প্রতিপালন করা অনেকাংশে সম্ভব হবে। এই ছিল বরিশাল থেকে, ফিরে যাচ্ছি আপনার কাছে আসিফ। রাহাত, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাহাত খান বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সড়ক পথে বাস চালু করতে বিভিন্ন স্থানে ধোয়া মোছা ও ত্রুটি সারানোর কাজ চলছে। আমরা বিস্তারিত শুনবো। সহকর্মী কাজী শাহেদ আমাদের সঙ্গে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। শাহেদ, একটু শুনি মালিক সমিতির কর্মতৎপরতা কেমন দেখছেন? 31 তারিখ থেকেই বাস চলাচল শুরু করছে, সব মিলিয়ে বলবেন। ধন্যবাদ আসিফ। আর 31 তারিখ থেকে যখন বাস চলাচলের গণপরিবহন চলাচলের যে খবরটি ছড়িয়েছে তারপর থেকে কিন্তু যারা পরিবহন শ্রমিক আছেন, মালিক আছেন, তাদের তৎপরতাই শুরু হয়েছে। আমরা যে একটু রাজশাহীর যে বাস টার্মিনাল আছে সেখানে যদি একটু দেখাই, এখনও কিন্তু বাসগুলি থেমে আছে। কারণটি হলো যে যেহেতু 31 তারিখ থেকে বাস চলাচল শুরু করার বা গণপরিবহন চলাচল শুরু করার সরকারি যে নির্দেশনা আছে, এরপরে তারা আগামী কাল থেকে হয়তো এই গাড়িগুলিকে আবারও নতুনভাবে চালু করার উদ্যোগ নেবেন এবং গাড়িগুলির যদি কোনো ত্রুটি থাকে সেগুলো সারবেন, তারপরে তারা রাস্তায় নামাবেন। কিন্তু এই যে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী 31 তারিখ থেকে গণপরিবহন চালু হবে, এই স্বাস্থ্যবিধি মেনে বা সরকারের নির্দেশনা মেনে সেটি কতটা সম্ভব এই গণপরিবহন চালানো, সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটু। মিতুল হক টিটু, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, সরকারের নির্দেশনা মেনে আপনারা গণপরিবহন চালাতে কতটা প্রস্তুত? দীর্ঘদিন এই মহামারী ভাইরাসের কারণে আমাদের এই গণপরিবহনটা বন্ধ ছিল, যার কারণে বন্ধ ছিল বা বন্ধ আছে। তা এখন যেহেতু সরকারি এই লকডাউনের মানে ভঙ্গ করে নতুনভাবে চালানোর একটা সিদ্ধান্ত নিয়েছে সীমিত পরিসরে, তো স্বাস্থ্যবিধি মোতাবেক সরকারি নিয়ম অনুযায়ী যে নিয়মটা আমাদেরকে ওনার সরকারিভাবে দিবেন, আমরা সেটা যথাযথ পালনের মাধ্যমে পুনরায়
পরিবহন চালু করার অবশ্যই চেষ্টা করব এবং সেই মোতাবেক আমরা কিছু প্রস্তুতিও নিয়েছি। আমাদের যে সমস্ত কর্মচারী যারা এই টিকিট বিক্রি করবেন, যারা জনসমাগমে থাকবেন, তাদের জন্য আমরা পিপিইর ব্যবস্থা অলরেডি করেছি। মাস্ক থাকবে এবং আপনার এই হ্যান্ড স্প্রে, স্যানিটাইজার এগুলোর ব্যবস্থা করছি এবং যারা ড্রাইভার হেল্পার থাকবে তারা অবশ্যই মাস্ক পরবে এবং গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার এবং আরও এই স্প্রে। যাত্রী উঠবেন, আমরা তো জানি যে তাহলে যে পরিমাণ আপনার গাড়ি যদি 46 সিটের হয় সেখানে 23 জন নিয়ে হয়তো চালাতে হতে পারে, সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাড়বে নাকি আগের মতোই ভাড়া থাকবে? এখনও শাহেদ ভাই, এখনও আমরা সরকারি নির্দেশনাটা পাইনি, তবে আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে সীমিত পরিসরে এবং দূরত্ব বজায় রেখে গাড়িগুলো চালানোর হয়তো একটা নির্দেশনা আসতে পারে। সেই ক্ষেত্রে যদি দূরত্ব বজায় মানে এই যাত্রী নিতে হয়, তখন আমাদের এই সিটের চেয়ে হয়তো অর্ধেক যাত্রী বহন করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সরকারের কাছে আবেদন যেন আমরা ভাড়াটা সেই হারে বৃদ্ধি একটা নির্দেশনা আসে। আপনার কাছ থেকে একেবারে শেষ প্রশ্ন একটু জানতে চাই, রাজশাহী থেকে অন্য জেলাগুলিতেও গাড়ি চলাচল করে, বলা হচ্ছে যে অন্য জেলাগুলিতে যেতে একটা বিধিনিষেধ আছে, সেক্ষেত্রে ওই বাসগুলি কি হবে? আপনারা তো লোকাল রুটে চালাবেন, আন্তঃজেলা রুটের বাসগুলি কি বসে থাকবে তাহলে? যদিও এখন আমরা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাইনি, তবে যেটুকু আমরা জানতে পেরেছি যে অন্য জেলার ক্ষেত্রে মানে প্রতিবন্ধকতা আছে। তো তাতে আমরা ধারণা করছি যে হয়তো আমাদের উপজেলা ভিত্তিক গাড়ি চলতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আন্তঃজেলা যে সমস্ত গাড়ি এবং ঢাকা যে সমস্ত গাড়ি চলাচল করে সেই গাড়িগুলো অবশ্যই বসে থাকবে, সেগুলো ব্যাপারে পরে কেন্দ্র সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ মতিউল্লাহ টিটু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসিফ, আমরা কথা বলছিলাম রাজশাহী পরিবহন মালিক গ্রুপের যিনি সাধারণ সম্পাদক, তার কাছ থেকে। তিনি যেটি বলছিলেন যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবং তারা ইতিমধ্যেই কিন্তু বাস চলাচলের জন্য কিছু প্রস্তুতি নিয়েছেন, ফলে 31 তারিখ থেকে গণপরিবহন হয়তো আবারও সড়কে চলাচল করতে দেখা যাবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চালুর ক্ষেত্রে সারা দেশে নানা কর্মযজ্ঞ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। সাধারণ ছুটি প্রত্যাহারের খবরে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। কর্মস্থলে যোগ দিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন মানুষ। দৌলতদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে। মহাসড়কগুলোতেও যানবাহনের সংখ্যা আগের দিনের তুলনায় কয়েক গুণ বেশি। তবে চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কয়েকশো ছাড়িয়েছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও। নিয়মিত 9টি ফেরি চলাচল করলেও 2 ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট বড় অন্তত কয়েকশো যানবাহন। ঈদের ছুটি কাটিয়ে সড়ক পথেও অনেকেই রাজধানীতে ফিরছেন। গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মোটরসাইকেল বা পণ্যবাহী ট্রাকই তাদের একমাত্র ভরসা। করোনার কারণে অঘোষিত লকডাউন ও সরকারি ছুটি 30 মে অর্থাৎ আগামীকাল পর্যন্ত। তবে ঈদের কারণে টানা 3 দিন নির্ধারিত হাসপাতাল ছাড়া বন্ধ ছিল অন্য সব প্রতিষ্ঠান। এই সময়ে রাজধানী ছেড়েছেন হাজার হাজার মানুষ। করোনার এত ঝুঁকি নিয়েও তারা এত কষ্ট করে এত ফেরিতে গাদাগাদি করে ঢাকা যাইতেছে শুধু পেটের কারণেই। পেটের তাগিদে আবার ঢাকা ছুটে আসতে হচ্ছে, কিন্তু তার ভিতরেও আমাদের করার করণীয় কিছু থাকে না। আল্লাহ যে কোনো সমস্যা ফেলতে পারে, সব কিছুর মালিক তো আল্লাহ। তারপরেও আত্মীয় স্বজনের টানে, নারী টানে মানুষ দেশে যায়, এটাই স্বাভাবিক। ঘাটের সবশেষ খবর জানতে যুক্ত হব রাজবাড়ির দৌলতদিয়া থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীমের সঙ্গে। শামীম, ঘাটে ভিড় কেমন দেখছেন? মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা সেটিও একটু জানবো। ধন্যবাদ আসিফ। আমি এখন দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাটে রয়েছি। আপনি যেমনটি বলেছিলেন যে ভৌগোলিক কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার রাজধানীর সাথে যোগাযোগের 21টি জেলার রাজধানীর সাথে যোগাযোগের প্রধান নৌরুট এটি।
তো এই রোড দিয়ে সকাল থেকেই মানে যে শত শত যাত্রী এবং করোনা পরবর্তী সময়ে দেশে বেকারের সংখ্যা এই রোড দিয়ে তো সকালের দিক থেকে যানবাহন এবং যাত্রীদের চাপ থাকলেও দুপুরের পর থেকে যাত্রীর চাপ একটু কমে আসলেও তো ছোট ছোট যানবাহনের দীর্ঘ লাইন এখনো আমরা আপনাকে দেখাতে পাচ্ছি। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার মাইক্রোবাসের অপরন্ত লাইন রয়েছে, যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এই নৌরুটে বর্তমান 14টি ফেরি চলাচল করছে, যেখানে সকালে দিকে 9টি ফেরি চলাচল করছে। তো সাধারণ যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে চলছে কি না চলছে এ ব্যাপারে আমি স্থানীয় গলন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের সাথে একটু কথা বলছি। আচ্ছা, এখান থেকে তো 21টি জেলার সাধারণ মানুষ ঢাকার দিকে যাচ্ছে, তো সামাজিক দূরত্ব এটা মেনে চলছে কিনা আপনারা কি করছেন বলেন তো দেখি। যাত্রীর চাপ আসলে সকাল থেকে আপনি দেখেছেন যে এলাকায় প্রচুর যাত্রীর চাপ, শুধুমাত্র প্রাইভেট মাইক্রো মাঝেও পায়ে হাঁটা যে যাত্রীগুলো থ্রি হুইলারে আসছেন কিংবা রিক্সা করে আসছেন, একটা ব্যাপক চাপ ছিল। প্রত্যেকটা পল্টনে 4টা পল্টনে এই মুহূর্তে ফেরিঘাটে চালু আছে। 4টা পল্টনে আমাদের পোস্ট মোতায়েন করেছি যতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। ছোট ফেরিগুলোতে আমরা ধীরে নিজেরা সচেতন না হয় তাকে চাপিয়ে দিয়ে চেষ্টা করাটা। ধন্যবাদ। আপনি জেনেছেন যে পুলিশ প্রশাসনিক সার্বক্ষণিক চেষ্টা করছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, তারপরে যতটুকু সম্ভব তার ততটুকু করছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আশিক। শামীম, আপনাকে ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত ছিলেন রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে। ছুটি শেষ, তাই চাপ বেড়েছে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখেও। এই মুহূর্তে আশুলিয়ায় আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা, সরাসরি আমরা তার সঙ্গে যুক্ত হব। নাজমুল, মহাসড়কে মানুষের চাপ কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সতর্কতা কতটুকু? ধন্যবাদ আসিফ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার যে মেন যে বাজার বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু আপনার করোনা যারা আক্রান্ত ঠেকাতে কিন্তু সংক্রমণ ঠেকাতে কিন্তু পুলিশের আসলে সতর্ক রয়েছে। এবং আপনারা জানেন যে এই যে এলাকায় আসলে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আশুলিয়ার ওসি সহ কিন্তু 5 জন পুলিশও কিন্তু আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত আজকে কিন্তু 37 জন। আমি একটু কথা বলতে চাই যারা এখানে আপনার যারা এইখানে রয়েছে, যারা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের বাড়ির থেকে আসছেন, এই যে করোনার পরিস্থিতি তো আরও ভয়াবহ দাঁড়িয়েছে, এই মুহূর্তে আসলে কি অবস্থা দেখছেন? ঢাকায় আপনারা যাচ্ছেন, কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতেছেন যে করোনার যে অবস্থা এখন ভয়াবহ আকার ধারণ করতেছে সব জায়গা থেকেই, তো এটা তো মানুষ মানতেছে না। তো এই জন্য আমি আকুল আবেদন করব সরকারের দিকে যাতে আরও মানে কঠিন করে যাতে মানুষ সাবধানতা হয়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে জানেন যে আসলে এইখানে যে নিরাপত্তা, যে সামাজিক যে নিরাপত্তা, সেই বিষয়গুলি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা নিরাপত্তা সামাজিক মেনে চলছেন কিনা, দূরত্ব সামাজিক নিয়ে যে চলার কথা চলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই করোনার প্রাদুর্ভাব দিনে দিনে যেভাবে বেড়ে চলছে, মৃত্যুর হার এবং কি করোনা শনাক্ত রোগীর হার প্রতিদিনে বেড়ে চলছে। এবং আরেকটা কথা বলি, আমাদের এই আশুলিয়া এলাকাতে গার্মেন্টস শিল্পর এলাকা, এখানে রেগুলার প্রতিদিনের হাজার হাজার মানুষের সমাগম। তো এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিংটা খুবই কঠিন। তো আমি বলবো আমাদের নিজেদের সচেতন হতে হবে, সচেতন বৃদ্ধি করতে হবে। এবং আমি সরকারকে বলবো আরও কিছু কঠিন পর্যায়ে যেমন তার ব্যবস্থা যাতে নেয়, সচেতনমূলক ব্যবস্থা যাতে নেয়, যাতে আমরা করোনা প্রাদুর্ভাব থেকে মুক্ত হতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই সড়ক দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে এবং ঈদ শেষ করে কিন্তু তারা ঢাকায় মুখী হচ্ছে। আবার আপনাদের কিন্তু দেখাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু আসছে এবং তারা কিন্তু ঈদ শেষ করে ঢাকায় যে তারা যাচ্ছে। এবং এই যে অঞ্চলটি রয়েছে শিল্প অঞ্চল, সেখানে কিন্তু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং এইখানে যারা যে সামাজিক দূরত্ব তারা আসলে মানছে না। আপনি দেখছেন যে 4 জন 5 জন 6 জন করে কিন্তু ব্যাটারি চালিত গাড়িতে যাচ্ছে এবং তাদের আসলে যেভাবে নিরাপত্তা দিয়ে যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু তারা চলছেন। এবং আসলে যে অবস্থাতে এখন দেখছেন যে সামাজিক যে দূরত্ব, আপনার সাথে আপনি কোথায় যাবেন? আমি এইখানে হাতে তো মুখে মাস্ক নাই, হাতে মার্চ আছে। আমি না মার্চ আছে, মার্চ আমি মনে করি যে লাগাইতে ভুল লাগেছে। মার্চ আছে, মার্চ মানেন না? না মানি ইনশাল্লাহ, অবশ্যই সব সময় মানি।
অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যেভাবে বানার কথা, যেভাবে চলার কথা, মানুষ কিন্তু সেভাবে চলছে না, এবং এই অঞ্চলের যে মানুষগুলি তারা ঢাকামুখী হচ্ছে, এবং এইখানে টুঙ্গি আশুলিয়ার যে মহাসড়কের যে লোকজন তারা কিন্তু যাতায়াত করছে, এবং যার কারণে মানুষ আসলে যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু তারা যাচ্ছে না, এবং আর 2 দিন পরেই কিন্তু গণপরিবহন সীমিত আকারে চলার কথা রয়েছে। তার আগেই কিন্তু এখন মানুষ, যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, অনেকেই তারা আসতে চাচ্ছে, এবং রোববারে অফিস, কর্মমুখী অফিস তারা খুলবে বলে তারা ধীরে ধীরে আসতে শুরু করছে। যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আগেভাগে আসতে শুরু করছে। এই ছিল আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন সাভারের আশুলিয়া থেকে। অন্য প্রসঙ্গ, করোনা পরবর্তী সময়ে দেশে বেকারের সংখ্যা বাড়তে পারে ব্যাপক হারে, কমে আসবে রেমিটেন্স প্রবাহ, ফলে ঘাটতি দেখা দিতে পারে রাজস্ব আয়েও। কৃষি প্রধান অঞ্চল হিসেবে তাই এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বরেন্দ্র অঞ্চলের বিশ্লেষকরা। রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই এবার প্রস্তুত হচ্ছে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট। তবে কেমন হতে যাচ্ছে এবারের বাজেট, কিংবা কোন কোন খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, এমন প্রশ্ন অনেকেরই। বিশ্লেষকরা বলছেন, আসছে অর্থ বছরের বেসরকারি খাতে বিনিয়োগ কমবে, বাড়বে দারিদ্রতাও। এজন্য পরিস্থিতি মোকাবেলায় এবার কয়েকটি খাত ধরে ধরে বরাদ্দ বাড়াতে হবে। পেনশন নিয়ে আমরা যেটা বলি সেটা ডেফিনেটলি বাড়াতে হবে, কারণ দারিদ্রতার সংখ্যা বাড়লে মানুষকে বাঁচানোর জন্য সেই জায়গায় আরো বেশি সরকারকে অর্থ ব্যয় করতে হবে। বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তনটি একটি বড় সংকট, সেই দিকে সরকারের নজর দিয়ে বেশি বরাদ্দ করা উচিত। করোনা মোকাবেলা করতে গিয়ে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা উন্মোচিত হয়েছে, তাই এ খাতে মোট জিডিপির 4% বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন অনেকে। পাশাপাশি সেবামূলক এ খাতের সুরক্ষায় দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই সময়ে স্বাস্থ্য খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিতে হবে, এবং মোট জিডিপির 4% স্বাস্থ্য খাতে নিয়ে আসতে হবে। তা না হলে সামনের দিনে আমাদের স্বাস্থ্য খাতের ভঙ্গুর যে দশা, এটি ওভারকাম করা সম্ভব না। আমাদের অর্থনীতির যে চাহিদা, ব্যয়ের যে চাহিদা, সেটিকে অনুমান করে যে বাজেট নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে তো একটি বিশেষ বরাদ্দ দিতে হবে। রাজশাহী অঞ্চল কৃষি নির্ভর, চরম সংকটেও কৃষি অর্থনীতির মেরুদণ্ড ধরে রেখেছে। তাই এবারও কৃষিতে অধিক বরাদ্দ ও ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষায় বরাদ্দ দেওয়ার দাবি আছে। কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দিক নির্দেশনা আমরা এখনো পাই নাই। তো সেক্ষেত্রে যে বাজেটটা এবার আমাদের জন্য, ব্যবসায়িকদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কোনোভাবে আর্থিক সহযোগিতার কোনো অঙ্গীকার সরকার করেনি। অতএব আমি মনে করি সারা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আর্থিক বাজেট বরাদ্দ দিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া। আগামী 11 জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবে। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। উজান বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের স্রোতের তীব্রতা বেড়ে গেছে, শুরু হয়েছে নদী ভাঙন। সপ্তাহের ব্যবধানে বেশ কিছু বাড়িঘর বিলীন হয়েছে নদীতে। সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় মানুষগুলো। হুমায়ুন কবির সূর্যর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নের অবস্থান ব্রহ্মপুত্রের ডান তীরে। একেবারে উন্মুক্ত এই এলাকা বছরের বেশিরভাগ সময়ে ভাঙনের হুমকিতে থাকে। কৃষি নির্ভর এই ইউনিয়নের মানুষের আয় রোজগারও খুব একটা বেশি নয়। গেল সপ্তাহে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহের তারতম্যে বাংলাদেশ ও ভারতে ব্যাপক বৃষ্টি হয়। এতে বেড়ে যায় ব্রহ্মপুত্রের স্রোতের গতি। এর প্রভাবে মাত্র এক সপ্তাহে হাতিয়া ইউনিয়নের 1.5 শতাধিক ঘর নদীতে বিলীন হয়। এছাড়া ধান, গম, ভুট্টা চাষের বিপুল জমিও কেড়ে নেয় ব্রহ্মপুত্র। একটা গ্রাম ছিল, এখানে গ্রামের সামনে একটা রাস্তা ছিল। এখানে গ্রামে আমরা বসবাস করছিলাম 259 ঘর, সম্পূর্ণ নদী গর্ভে চলে গেছে। যদি এভাবে নদী ভেঙে যায়, আমাদের তো কবর দেওয়ার জায়গাটুকুও থাকবে না। ভিটেমাটি হারিয়ে পথে বসা মানুষ এখন অন্যের জমিতে আশ্রিত। তাদের অভিযোগ, বছর বছর এই ভাঙন চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কোনো সাহায্য চাইনি, আমাকে এগলিয়ে যেন বানিয়ে দেয়, গরিব মানুষ। কোনো কাজ হচ্ছে না আমাদের এলাকার। আমরা যে ঘর বাড়ি সবকিছু জায়গা জমি সবাই নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হাতিয়া ইউনিয়নকে রক্ষা না করলে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা প্রকল্প ভেস্তে যেতে পারে। এই 2 কিলোমিটার ভাঙন রোধের ব্যবস্থা করা না হয় তাহলে ডাউনে কোটি কোটি টাকার উলিপুর সিলমারি এরিয়াতে কোটি কোটি টাকার যে প্রকল্প বাস্তবায়ন করা আছে তার মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন, ডান তীরে প্রায় 5 কিলোমিটার অংশে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে, তবে মাঝে প্রায় 2 কিলোমিটার অংশ এই বাঁধের আওতায় নেই। যেহেতু পানি চলে আসছে, একটু ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখানে 1000 মিটার জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করার অনুমতি পেয়েছি। তো এই কাজটা করলে উক্ত এলাকাটা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এবং পরবর্তীতে আমরা তাদেরকে পার্মানেন্টভাবেই নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারবো। উলিপুর উপজেলার হাতিয়ায় গেল 1 বছরে অন্তত 400 পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁর পত্নীতলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খড়াইল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 ভাই পত্নীতলা চক মোমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহবুব হোসেন ও আনোয়ার হোসেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চক্রবর্তী জানান, সকালে ট্রাক্টরে করে ধান বিক্রির উদ্দেশ্যে পত্নীতলা বাজারের দিকে যাচ্ছিলেন 2 ভাই। পথে খড়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 ভাই নিহত হন। দেশ সংবাদ আবারও বিরতির সঙ্গেই থাকুন। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। করোনা সন্দেহে লালমনিরহাটের তরুণী মৌসুমী আক্তারের লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এখনও আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। তবে ওই তরুণীর লাশ বিধি মোতাবেক দাফন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল শনিবার অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে পরিচিত এক ট্রাকে করে রওনা হন মৌসুমী। পথে টাঙ্গাইলের এলেঙ্গায় তার বুকে ব্যথা উঠে, সেখানেই মারা যান ওই তরুণী। ট্রাকের চালক ও হেলপার মৌসুমীর বাবাকে খবর দেয় রংপুর থেকে লাশ নিয়ে যাওয়ার জন্য। পরে তারা পালিয়ে গেলে পুলিশ ওই লাশ উদ্ধার করে। মৌসুমীর বাবা মেয়ের লাশ গ্রামে নিতে চাইলে বাধা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। পরে আঞ্জুমান মফিদুলের এক অ্যাম্বুলেন্স চালককে দায়িত্ব দেন বাবা, কিন্তু ওই চালক লাশ দাফন না করে তিস্তা নদীতে ভাসিয়ে দেয়। পরে নদী থেকে লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে পুলিশ। অবৈধ পাচারকারে বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলার বোঝাই গলদা চিংড়ির 7 লাখ পিস রেণুপোনা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে কালাবদর নদীর শ্রীপুর এলাকা থেকে জব্দকৃত এসব রেণু শুক্রবার সকালে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ভোলা থেকে একটি ট্রলার বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণুপোনা নিয়ে সাতক্ষীরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার গভীর রাতে ওই ট্রলারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে 28টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির 7 লাখ পিস রেণুপোনা উদ্ধার করে। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।